পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন। স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, আর আমি আপনাদের সাথে কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চের কর্ণধার শ্রাবণী চক্রবর্তী। প্রতিদিনের মতন আজকেও আমার সাথে একজন খুব বিশিষ্ট শিল্পী রয়েছে। ওই যে বলে না, ছোটা প্যাকেট বড়া ধামাকা, ঠিক সেরকম আজকে আমার সাথে একজন খুদে বাচিক শিল্পী রয়েছে। আসুন বেশি সময় নষ্ট না করে ওর কণ্ঠে বা ওর মুখেই ওর পরিচয় আমরা শুনে নিই। তোমার নাম? আমার নাম প্রিয়াঙ্ক চক্রবর্তী। প্রিয়াঙ্ক কোথা থেকে আসছো? আমি শিউরি বীরভূম থেকে এসেছি। বীরভূম থেকে আসছো, তাই তো? একদম মাটির গান যেখানে ভেসে ভেসে আসে, তাই না? আমি কিন্তু অনেকগুলো বছর ওখানে ছিলাম। একদম আমার প্রিয় জায়গা থেকে প্রিয়াঙ্ক এসছে। তবে প্রিয়াঙ্কের কণ্ঠে আমরা অনেক সুন্দর সুন্দর আবৃত্তি আজকে শুনবো, তাই তো প্রিয়াঙ্ক? তোমার সাথে তোমার মাম্মা এসছে, তাই তো? মা এসছে তো? তোমার সাথে একটু আলাপ করে নি। কেমন আছেন? ভালো। আপনি পাপিয়াদি, তাই তো? পাপিয়া চক্রবর্তী। আপনার সংগঠনকে নিয়েও আপনি এসেছিলেন একদিন। হ্যাঁ, খুব ভালো। আপনাদের মানে আপনার সংগঠনের আবৃত্তি আমরা শুনেছি ছোট ছোট ক্ষুদে শিল্পীদের কণ্ঠে, ভীষণ ভালো লেগেছে। অবশ্যই একটু শুনবো আপনার মুখে আপনার এই কবিতা ঘরের ব্যাপারে। আমি ব্রততী পরম্পরার ছাত্রী। আমার যদি প্রফেশনালি যাত্রা শুরু কবিতার সাথে, তাহলে সেটা শুরু হয়েছে 2000 ওই করোনার পর থেকে, 2020 পর থেকে, 2021-এর শেষ লগ্ন থেকে। সেখান থেকেই আস্তে আস্তে আমার সংগঠনকে একটু একটু করে বাড়িয়ে নিয়ে যাওয়া। এখন প্রচেষ্টা রয়েছে আরো বৃহত্তর জায়গায় চলে যাওয়ার জন্য, এবং তার জন্য শুধু অফলাইন নয়, অনলাইনের মাধ্যমেও আমি প্রশিক্ষণ দিচ্ছি। কলকাতাতেও কিছু স্টুডেন্ট রয়েছে এবং কলকাতার বাইরেও, পশ্চিমবঙ্গের বাইরেও কিছু স্টুডেন্ট রয়েছে যাদেরকে প্রশিক্ষণ দেওয়ার সুযোগ আমার হচ্ছে। তো ক্ষুদে শিল্পীরাও যেমন রয়েছে, আবার তেমন কিছু বয়স্ক, মানে বয়স্ক ঠিক বলবো না, হাউস ওয়াইফ যাদেরকে বলে থাকি আমরা, যারা হয়তো আগে কখনো প্রশিক্ষণ নিয়েছিল, কিন্তু যেটা হয়ে থাকে আর কি, যে 7-5 কাজে হারিয়ে গেছে, সেই জায়গাটা তুলে ধরার জন্য আমি চেষ্টা করছি। তাদেরকেও আমি প্রশিক্ষণ দিচ্ছি। তারাও উদ্যোগী হয়ে আমার সাথে যোগাযোগ করছেন এবং তাদেরকেও প্রশিক্ষণ দেওয়ার সুযোগ হচ্ছে। সেই হিসাবে আমার খুব ভালো লাগছে। এইভাবেই কবিতা ঘরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। একদম অনেক অনেক শুভকামনা রইল। তবে আজকে কিন্তু প্রিয়াঙ্কের কণ্ঠে আমরা শুনবো কিছু সুন্দর আবৃত্তি শুনবো, তাই তো? প্রথমেই কি শোনাবে বলো? আমি পৌষ পার্বণে নেমন্তন্ন শোনাবো। বাহ, চলো আমরা কবিতাটা শুনে নিই। ঠিক আছে। নমস্কার। কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা কবিতা পৌষ পার্বণের নেমন্তন্ন। এই যে ভাইয়া, পার্বণেতে তোমার নেমন্তন্ন, আমার বাড়ি আসলে তুমি সত্যি হবে ধন্য। পৌষ পার্বণ নামটা শুনেই মন কি সুখে ভাসছে, পিঠে পায়েস পুলির গন্ধে জিভে কি জল আসছে। গোকুল পিঠের নাম শুনেছ, কিংবা পাটিসাপটার? কোন পিঠেটা বিফোর খাবে, কোনটা খাবে আফটার? আজকে পিঠে বাসকে ভরে রাখলে কি হয় মিষ্টি, ভাজা ভিজে শুকনো সরস শুন পিঠের লিস্টি। মুখ সাউলি কোথায় পাবো জানো মুগের মূল্য, সরু চাকলি খেয়েই কত পাগল পটল তুলল। দুধ পুলিয়ার খাবে কি ভাই, দেখছো না কি ঠান্ডা, গরুর মাঠে দুধ জমে যায় যতই মারো ডান্ডা। তাই বলি কি এই বছরে পার্বণটাই নষ্ট, আমার বাড়ি গিয়েই না হয় একটু পাবে কষ্ট। পিঠে
তোমায় খাওয়াবো ঠিক। বলছি শোনো সাচ্চা, লাঠিখানায় তেল মাখিয়েই রাখবো তুলে। আচ্ছা। বাহ বাহ, অসাধারণ। এইটুকু ছোট্ট প্রিয়াঙ্ক কি সুন্দর করে সাবলীল কণ্ঠে কি সুন্দর আবৃত্তি করলো। অবশ্যই এই কৃতিত্ব ওর মাকে যায়, তাই না? ভীষণ ভালো, ভীষণ ভালো। প্রিয়াঙ্ক কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 3-তে পড়ি। ক্লাস 3-তে পড়ো? আরে বাবা, তুমি তো এত বড় ভাবিনি আমি, তো অনেক বড়, তাই না? বাহ। তা কোন সাবজেক্ট ভালো লাগে ক্লাসে? আমার বিজ্ঞান, সায়েন্স। সায়েন্স ভালো লাগে, কিন্তু তুমি তো ল্যাঙ্গুয়েজে আছো। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজে আমার তো তোমার তো বাংলা ভীষণ ভালো, ভীষণ ভালো আবৃত্তি করো, তোমার দরাজ কণ্ঠ এখনই, তাই না? তো আবৃত্তি নিয়ে এগোনোর ইচ্ছে আছে? আবৃত্তি নিয়ে, হ্যাঁ। তাই তো? আমি বড় হয়ে একজন বড় শিল্পী হব। বড় শিল্পী হবে প্রিয়াঙ্ক, আমাদের বড় শিল্পী হবে, নিশ্চয়ই হবে, নিশ্চয়ই, একদম হবে। তবে আমরা এর পরে তুমি কি শোনাবে সে তার জন্য দর্শকরাও কিন্তু অধীর আগ্রহে বসে আছে, তাই তো? কি শোনাবে এরপরে? এরপরে আমি কান কাটার ছড়াটা শোনাবো। বেশ, শুনে নি তাহলে। নমস্কার, কবি সলিল চৌধুরীর লেখা কবিতা কান কাটার ছড়া। কানপুরেতে একানরের মস্ত বড় মকান, হরেক রকম কান সেথা কানও হাড়ি দোকান। কান পাতলা সেখানে যায় কিনতে মোটা কান, কানে খাটো কিনে আনে লম্বা দেখে কান। কানা ঘুষো যা কিছু হয়, যত কানাকানি সব কিছু সেই একা নরে করেছে আমদানি। তখনও দেশ হয়নি স্বাধীন, মন্ত্রী ছিলেন ডানকান। একবার কানপুরে এলেন কিনতে তার বাঁকান। একানরে বললে, দেখুন সময় দিতে হবে, মন্ত্রীর কান আনতে গেলে দিল্লি যেতে হবে। এই না বলে একানরে দিল্লি দিল হাঁটা। 6 দিন পরে ফিরে এলো চক্ষু ভাটা ভাটা। বলল কেঁদে, নিন ফিরিয়ে অ্যাডভান্স টাকাটা। দিল্লি গিয়ে দেখি ওদের সবার 2 কান কাটা। বাহ বাহ, কোনো কথা হবে না। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। তবে সময় হয়েছে আমাদের একটা ছোট্ট বিরতি নেওয়ার। ফিরে আসছি বিরতির পর। কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে। ফিরে এলাম বিরতির পর, সঙ্গে ছোট্ট ক্ষুদে শিল্পী আমাদের প্রিয়াঙ্ককে নিয়ে, এবং আমাদের সাথে আছেন কবিতা ঘরের বাচিক শিল্পী এবং শিক্ষিকা শ্রীমতী পাপিয়া চক্রবর্তী। আসুন প্রিয়াঙ্কের কাছে আমরা আরো কিছু কথা শুনে নিই। প্রিয়াঙ্ক, তুমি তো তোমার মায়ের কাছে আবৃত্তি শেখো, তাই তো? কবিতা ঘরের তুমি সদস্য তো। তোমার কি আরো কোনো শিক্ষক বা শিক্ষিকা আছেন এই আবৃত্তির? হ্যাঁ, আমি শাব্দিকেরও স্টুডেন্ট। আমি যেমন আমার কবিতা ঘরের স্টুডেন্ট, তেমনি শাব্দিকেরও স্টুডেন্ট। শাব্দিকের বাচিক শিল্পী হলো হচ্ছে শিল্পশ্রী তরফদার। আচ্ছা, তোমার ম্যাম, তাই তো? শিল্পশ্রী ম্যাডাম, তুমি ওনার কাছেও আবৃত্তি শেখো, তাই তো? তো অনলাইন শেখো না অফলাইন শেখো? অনলাইন। অনলাইন শেখো। বা তুমি কি ম্যামের শেখানো কোনো আবৃত্তি বলবে না অন্য কোনো আবৃত্তি বলবে? এখন কি আবৃত্তি বলবে? এটা তো আমি ম্যামের কাছ থেকে শিখেছিলাম। ম্যামের কাছ থেকে শিখেছো? আচ্ছা, তাহলে কি শোনাচ্ছ এখন? আমি এখন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা পুতুল ভাঙা কবিতাটি শোনাচ্ছি। বাহ, শোনাও তাহলে। নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা পুতুল ভাঙা। 7-8-27 আমি বলেছিলাম বলে গুরু মশাই আমার পরে উঠল রাগে জ্বলে। মা গো, তুমি 5 পয়সায় এবার রথের দিনে
সেই যে রঙিন পুতুলখানি আপনি দিলে কিনে, খাতার নিচে ছিল ঢাকা, দেখালে এক ছেলে। গুরু মশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে, বললেন তোর দিন রাতের কেবল যত খেলা, একটুও তোর মন বসে না পড়াশুনোর বেলা। মা গো, আমি জানাই কাকে, ওর কি গুরু আছে? আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে। কোন রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে? সত্যি কি ওর একটুও মন নেই পুতুলের পরে? সকাল সাজে তাদের নিয়ে করতে গিয়ে খেলা, কোন পড়ায় করেননি কি কোন রকম হেলা? ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কি করে রাগে, বল দেখি মা ওর মনে তা কেমন তর লাগে? বাহ, অসাধারণ অসাধারণ প্রিয়াঙ্ক। তবে এখন আমরা একটু দুজনের কণ্ঠে শুনি, তোমার আর মায়ের কণ্ঠে একসাথে যৌথ। হ্যাঁ, কি শুনবো? শীত কাতুরে। বাহ, চলো শুনে নি, আর দেরি করবো না। হ্যাঁ, এই বয়সে ছিল না কো সম্বল, যে গায়ে দেবে কম্বল। ছিল একটা কাঁথা, সেটাই রাখতো পা আর মাথা। মাঘ মাসের শীতে খোকার ভয় ছিল না চিতে, দোলাই গায়ে জড়িয়ে তার সকাল যেত গড়িয়ে। সেই খোকাই বড়, এখন শীতে জড়ো সড়ো। হয়েছে বেশ সম্বল, তাই রাতে চাপাই কম্বল। একখানেতে যার না যায় আরেকখানা চায়। যার যায় না কি আক্ষেপ, তাই আনা হয় লেপ। লেপের চাপে কাবু, তবুও কাঁপেন বাবু। তখন আসে রেজাই, বুঝার ভার বেজাই। তারপরে কি আছে আর? শোবার আগে পুলো ভার, পুলো ভার অঙ্গে আটা, তবুও যেন বলির পাঁঠা। আরেকখানা পুলো ভারে অবশেষে কম্প ছাড়ি। দেখতে আহার কি বাহার, যেমন কুর্ম অবতার। নমস্কার। বাহ বাহ বাহ, মা আর ছেলের যুগলবন্দি আমরা মানে একদম কি বলবো, মানে ভরে গেল সকালটা আমাদের দুজনের এই এত সুন্দর অনুষ্ঠান পরিবেশনে, তাই তো? আপনারাও নিশ্চয়ই আমার সাথে একমত। তো এখন একটু প্রিয়াঙ্কের সম্বন্ধে আপনার কাছ থেকে শুনবো। প্রিয়াঙ্ক তো আপনি বলেছেন খুব দুষ্টু, আমি একদম দেখতে পাচ্ছি না সেটা, তাও প্রিয়াঙ্ক বাড়িতে কিভাবে এই আবৃত্তির প্রস্তুতি নেয় বা পড়াশোনা করে? প্রিয়াঙ্ক এমনিতে ও ছোট থেকেই, মানে বিশেষত যখন করোনার সময়কাল আর কি, তো তখন থেকেই অনলাইন প্রতিযোগিতার একটা দেখতে পাওয়া গেছে। তো সেখানে আমার মনে হয়েছে যে ওর একটু মুখস্থ বিদ্যাটা ধীরে ধীরে, ওকে ছোট থেকেই একটু একটু করে কবিতা যখন মুখস্থ করাতাম তো দেখতাম ও মুখস্থ করছে। তো সেটা দেখে, এবং যে কবিতার তো একটা নিজস্ব ছন্দ বা একটা অঙ্গ ভঙ্গি ঠিক বলবো না, কিন্তু একটা ভাবভঙ্গি তো থাকেই, সেটা ও নিজে থেকেই করছে ওই ছোট থেকেই। তখন বোধহয় ওর বয়স 4 বছর। তো সেটা দেখেই আমার ভালো লাগলো। তো তখন থেকে ছোট ছোট করে কবিতা ওকে শেখানোতে দেখছি ও মুখস্থ করছে এবং নিজে থেকে বলার একটা আগ্রহও দেখাচ্ছে। তখন থেকেই ওর কবিতার জার্নি শুরু। তারপর মনে হলো যে আমার কাছে তো অবশ্যই প্রশিক্ষণ নিচ্ছে, কিন্তু যেটা হয় বাড়িতে হয়তো সব সময় আমিও সময় দিয়ে উঠতে পারছি না, বা ওকে যখন বলছি ও হয়তো বসতে চাইছে না, তো মনে হলো যে আরেকজন প্রশিক্ষিকা হলে খুব ভালো হয়। তো আমি সেই জন্যই অনলাইন প্রশিক্ষিকা হিসাবে শিল্পশ্রী তরফদারকে তখন আমি দেখতে পাই অনলাইনের মাধ্যমেই। তো ওকেই আমি তখন ওর কাছেই ভর্তি করে দিই। তো ও এখন মানে আমাদের দুজনের কাছেই প্রশিক্ষণ নিচ্ছে, সেক্ষেত্রে ও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। না, আপনি তো অসাধারণ, কোনো কথাই হবে না। চেষ্টা করছি, কারণ এই শিল্পের শেখার তো কোনো শেষ নয়, তাও আমিও শিখছি এবং আমিও আমার ছাত্রছাত্রীদের শেখানোর চেষ্টা করছি। একদম একদম, এইভাবেই আপনার পথ আরো সুন্দর হয়ে উঠুক এবং আরো আপনার একাডেমিতে ভালো ভালো ছাত্রের আগমন ঘটুক, এই শুভকামনাই রাখবো। তবে আরো কিছু শুনবো আমরা, শুনিয়ে নেবো একটা ছোট্ট বিরতি। কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, স্বপ্ন যেখানে সত্যি হয়।
আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে। ফিরে এলাম বিরতির পর, আর সঙ্গে আমাদের সাথে আছে বিশিষ্ট বাচিক শিল্পী পাপিয়া চক্রবর্তী এবং আমাদের শিশু শিল্পী প্রিয়াঙ্ক চক্রবর্তী। আসুন ওদের কণ্ঠে আরো কিছু আবৃত্তি আমরা শুনে নিই। কি শোনাচ্ছেন? আমি শঙ্খ ঘোষের কবিতা আমার বেশ ভালো লাগে, তো আমি এখন শঙ্খ ঘোষেরই একটি প্রসিদ্ধ কবিতা বাবু মশাই কবিতাটি শোনানোর চেষ্টা করছি। কবি শঙ্খ ঘোষের লেখা কবিতা বাবু মশাই। সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা, বেঁচেছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা। আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে, বিপ্লবে বিপ্লবে যাবে খোলনলিচা, পাল্টে বিচার করবে নিচু জনে। কিন্তু সেদিন খুব কাছে না জানেন সেটা মনে মিত্র বাবু মশাই বিষয় আশয় বাড়িয়ে যান তাই। মাঝে মধ্যে ভাবেন বসে নুন আনতে পান্তাই, নিত্য ফুরোয় যাদের স্বাদ আহ্লাদের শেষ তলানিটুকু, চিরটাকাল রাখবে তাদের পায়ের তলার কুকুর। সেটা হয় না বাবা বলেই থাবা বাড়ানো যতেক বাবু। কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবুক। অমনি দু চোখ বেয়ে অলপে ঝরে জলের ধারা, ভাবেন বাবু হ্যাঁ বিপ্লবের সব মাটি সাহারা। কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা বলে, কিন্তু বাপু আর যাব না চড়াতে জঙ্গলে। আমরা ঢের বুঝেছি খেঁদি পেচি নামের এসব আদর, সামনে পেলেই ভরবে মুখে প্রাণ ভরে তাই সাধো। তুমি সে বন্ধু না যে ধুদ্ধু না জলে হাজার চোখে, দেখতে পাবে লোকে তাকে যেমন তেমন লোকে। হায় অমাত্য পাত্র মিত্র এই বিলাপেই খুশি, সুরিখানায় কেবল সত্য আর তো সবই ভুসি। হায় বেচারা। শুনুন যারা মস্ত পরিত্রাতা, এ কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা। হেঁটে দেখতে শিখুন ঝরছে কি খুন দিনের রাতের মাথায়। আরেকটা কলকাতায় সাহেব, আরেকটা কলকাতায় মিত্র বাবু মশাই। নমস্কার। বাহ বাহ, সত্যি যেন মনে হচ্ছে শুনতেই থাকি। এত সুন্দর করে উনি আবৃত্তি পরিবেশন করছেন, মন তো ভরে উঠছেই। তবে হয় না যে যতই মন ভরে উঠুক মানে ঠিক হয় না, মানে আরো যেন চাই। সেই কারণেই একদম পরবর্তী আবৃত্তিতে যাব। কি শোনাবেন? আমি নয় বরং প্রিয়াঙ্ক শোনাক একটা কবিতা। আচ্ছা বেশ, প্রিয়াঙ্কের কাছেই যাই। কি শোনাচ্ছ প্রিয়াঙ্ক? আমি তো এখন কবি সুকুমার রায়ের লেখা কবিতা নিঃস্বার্থ কবিতাটি শোনাবো। বাহ বাহ, একদম কমেডি, তাই তো? বেশ, শুনে নি তাহলে। নমস্কার। কবি সুকুমার রায়ের লেখা কবিতা নিঃস্বার্থ। গোপলাটাকে হিংসুটে মা খাবার দিলেন ভাগ করে, বললেন না গো মুখেও কিছু, ফেললে ছুঁড়ে রাগ করে। জ্যাঠাই মাঝে মিঠাই দিলেন দুই ভাইতে খাও বলে, 10টি ছিল একটি তাহার চাকতে নিলেম ফাও বলে। আর যে 9টি ভাগ করে তাই 3টে দিলেম গোপলাকে, তবুও কেবল হ্যাংলা ছেলে আমার ভাগেই চোখ রাখে। বুঝিয়ে বলি কাঁদিস কেন, তুই যে নেহাত কনিষ্ঠ, বয়স বুঝে সামলে খাবি, তা নইলে হয় অনিষ্ট। 3টি বছর তফাৎ মোদের,
জায়গা হিসাব গুনতি তাই, মোদ্দা আমার 6 খানি হয়, 3 বছরে 3টি পাই, তাও মানে না, কেবল কাঁদে, স্বার্থপরে শয়তানি, শিষ্টা আমায় মেঠাইগুলো, খেতেই হলো সবখানি। নমস্কার। বাহ বাহ বাহ, দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। তবে এই যে এত ভালো, এত সুন্দর করে প্রিয়াঙ্কা আবৃত্তি করে, সত্যি মানে এত ছোট বয়সে এত এরকম মুখস্থ বিদ্যে ধরে রাখার ক্ষমতা, এটা কিন্তু হ্যাঁ, সেই দেখেই হচ্ছে গিয়ে যে ওকে মানে আবৃত্তিতে দেওয়া আর কি। ওর মুখস্থ বিদ্যাটা ভালো আছে এবং সেটা যদি ও রাখতে পারে তাহলে আগামী দিনে আমি চাই যে ও এই বাচিক শিল্পেই ওর জায়গাটা তৈরি করুক। ও যাই করুক তার মধ্যে বাচিক শিল্পটাকেও যেন বাঁচিয়ে রাখতে পারে, সেই চেষ্টাই করছি আর কি। একদম একদম, ও তো এখনই শিল্পী, তাই না? তাই তো, শিল্পী তো, আমাদের ছোট্ট ক্ষুদে শিল্পী। তবে এখন আমরা শেষ আবৃত্তিতে যাব, একদম শেষ পরিবেশনে। কি শোনাবেন? মানে আবৃত্তির সাথে সাথেই আমরা আজকে বিদায় নেব। আমরা আবৃত্তি যেহেতু আজকে দুজনেই উপস্থিত আছি, আমরা অনেক সময় কোরাস করতে ভালোবাসি। একটা কোরাস শুনিয়েছি, তো আমরা শেষ কবিতাটাও কোরাস দিয়েই শেষ করব। বেশ, আজকে আমাদের শেষ উপস্থাপনা আমরা এই আবৃত্তির মধ্যে দিয়েই আজকে আপনাদের কাছে বিদায় নেব। চলুন শুনে নি দিদির মুখে কি শোনাচ্ছেন। যেহেতু এখন শীতের আমেজ চলছে, তাই শীত কাতুরে যেমন শোনালাম, তেমন তার সাথে সাথে শীত মানে তো আমাদের একটা ঘোরাঘুরি থাকেই। যে কোনো জায়গায় আমরা ঠিক যাওয়ার একটা প্ল্যান করেই নি, সেটা বাসে হোক, ট্রেনে হোক, যেটাতেই হোক। তো আমাদের কবিতাতে ট্রেনটাই উঠবে ফুটে, এবং ট্রেনে যেতে যেতে যে আমরা দৃশ্যপটগুলো ফুটে ওঠে সেগুলোই তুলে ধরবার চেষ্টা করব। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা ঝিকঝিক রেলগাড়ি। ঝিক 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 রেলগাড়ি যায়, রাজ্যের ছবি ফোটে জানলা জুড়ে, ছোট্ট ছেলেটা ওই মহিষ চড়ায়, আকাশটি আর ঝাঁক যাচ্ছে উড়ে। ঝিক ঝিক ছুটে চলে লম্বা গাড়ি, ফুলে ফুলে ছেয়ে আছে কৃষ্ণচূড়ার ডালপালা, আর দেখো পিছনে তারি, আকাশে তুলেছে মাথা মস্ত পাহাড়। ঝিক ঝিক ছুটে চলে রেলগাড়িটা, চোখ যায় দিগন্ত রেখা অবধি, পাথুরে পাঁচিলে ঘেরা কার বাড়িটা, পাশ দিয়ে বয়ে গেছে মস্ত নদী। গম 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 শব্দ বাজায়, রেলগাড়ি রোদ জলে ঊর্ধ্বাকাশে, নিচে জলে খল খলে ছুটে চলে যায়, লাল নীল পালতোলা নৌকো ভাসে। ঘর বাড়ি বেড়ে যায় কু ঝিক ঝিক, হাড়ে জিরে জিরে ঘোড়া টাঙ্গা টানে, বিছানা বালিশ বাঁধো এইবারে ঠিক, পৌঁছবো দানাপুর স্টেশনে। নমস্কার। কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226262